একটা জাতির সাথে এক টুকরো জমির সম্পর্ক সেটা কিভাবে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে, বিশেষ করে যখন এর মধ্যে আছে রাজ্যের উত্থান পতন, নির্বাসন আর একের পর এক জয় জয়বয়। চলুন আজ আমরা সেই মহাকাব্যিক যাত্রার গভীরে যাই, দেখব কিভাবে একটা ভূখণ্ডে খোদাই করা আছে ৩,০০০ বছরের এক আখ্যান। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, প্রাচীন রাজ্য আর মন্দিরের সেই যুগে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে সেই সময় থেকে যখন প্রথম একটা পরিচয় একটা রাজ্যের কাঠামো গড়ে উঠছিল। আচ্ছা, এই যে ইসরায়েলি বলা হচ্ছে, এরা আসলে কারা ছিল? ইতিহাসে প্রথমবার এদের নামের উল্লেখ পাওয়া যায় একটা পাথরের ফলকে খ্রিস্টপূর্ব ১২০৯ সালের মেরোনেপ্তা স্টেলেতে। এটা কিন্তু শুধু পাথরের ওপর লেখা একটা নাম না, এটা হলো ইতিহাসে তাদের অস্তিত্বের প্রথম পাকা প্রমাণ। এই যুগটা ছিল একটা রাজনৈতিক রোলার কোস্টারের মতো। রাজ্যগুলো বেশ দ্রুতই গড়ে উঠেছিল, কিন্তু টাইমলাইনের শেষের দিকে যদি তাকান, দেখবেন দুটো নাম, অ্যাসিরিয়া আর ব্যাবিলন। এই দুই পরাশক্তি এসে ছোট রাজ্যগুলোকে লিটারালি গিলে ফেলেছিল। আর এটাই ছিল এই যুগের নাটকীয় অবসান। এখান থেকে ইহুদি ইতিহাসে এক নতুন আর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, নির্বাসন। একবার ভাবুন তো, একটা মাত্র ভবন যা কিনা একটা জাতির ধর্ম, রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। প্রথম মন্দিরটা ছিল ঠিক সেরকমই কিছু। কাজেই ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে যখন এটা ধ্বংস করা হলো, তখন কিন্তু শুধু একটা দালান ভাঙা হয়নি, এটা ছিল তাদের পরিচয় আর সার্বভৌমত্বের একেবারে মূলে একটা প্রচণ্ড আঘাত। আর এখানেই আমরা একটা প্যাটার্ন দেখতে পাই যা এই ইতিহাসে বারবার ফিরে আসবে, ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা। সব ধ্বংস হয়ে যাওয়ার পর এটা ছিল ফিরে আসার একটা মুহূর্ত। পারস্যের রাজা সাইরাসের এই সিদ্ধান্তটা কিন্তু শুধু একটা রাজনৈতিক চাল ছিল না, এটা ছিল নির্বাসনের ছাই থেকে আবার নতুন করে জেগে ওঠার প্রথম সুযোগ। তো পুনর্গঠন তো হলো, কিন্তু সেই সময়কার বিশ্বশক্তির সামনে টিকে থাকাটা ছিল সম্পূর্ণ অন্য এক লড়াই। আমরা এখন এমন একটা যুগে ঢুকছি যা ইহুদিদের ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল, রোমের সাথে সরাসরি সংঘাতের যুগ। দেখুন, রোমের সাথে এই সংঘাতটা কোনো একটা ঘটনা ছিল না, এটা ছিল প্রায় ৭০ বছর ধরে চলা বেশ কয়েকটা ভয়াবহ যুদ্ধের একটা সিরিজ। প্রত্যেকটা যুদ্ধই এই অঞ্চলে ইহুদিদের অস্তিত্বকে আরও দুর্বল করে দিচ্ছিল। কিন্তু প্রথম যুদ্ধটা, যেটাতে দ্বিতীয় মন্দির ধ্বংস হয়েছিল, সেটাই সবকিছু বদলে দেয়। ১১ লক্ষ, ঐতিহাসিক জোসেফাসের দেওয়া এই সংখ্যাটা শুনলেই কেমন স্তম্ভিত হতে হয়, তাই না? এটা কিন্তু শুধু যুদ্ধের কোনো পরিসংখ্যান না, এটা হলো রোমের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের ভয়াবহ মানবিক মূল্যের একটা চিত্র, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সেই সংঘাতটা কতটা বিধ্বংসী ছিল। আর এরপর চূড়ান্ত বিদ্রোহে আরও প্রায় ৬ লক্ষ মানুষ মারা যায়। এই সংখ্যাটা একটা পরিষ্কার বার্তা দেয়, রোম শুধু বিদ্রোহ দমন করছিল না, তারা এমন এক শক্তি দিয়ে এটাকে গুড়িয়ে দিচ্ছিল যার উদ্দেশ্যই ছিল ইহুদি প্রতিরোধকে একেবারে শেষ করে দেওয়া। দেখুন, রোমানদের জন্য শুধু সামরিক জয়টাই যথেষ্ট ছিল না, তাদের লক্ষ্য ছিল আরও গভীরে। তারা চেয়েছিল এই ভূখণ্ডের সাথে ইহুদিদের যে সংযোগ, সেটাকেই পুরোপুরি মুছে ফেলতে। আর কিভাবে করল তারা এটা? জুডিয়া প্রদেশের নাম বদলে রাখল সিরিয়া প্যালেস্টিনা, জেরুজালেমের নাম পাল্টে দিল, নতুন নাম হল এলিয়া ক্যাপিটোলিনা। এটা ছিল বলতে পারেন একটা সাংস্কৃতিক বিলুপ্তির চেষ্টা। আর ঠিক এখান থেকেই শুরু হলো এক বিশাল ডায়াসপোরা, নিজেদের পূর্বপুরুষদের ভূমি থেকে একটা জাতিকে জোর করে বের করে দেওয়া। এত বড় ধ্বংসযজ্ঞের পর কি বাকি ছিল? গল্পের এই অংশটা হলো সেই অঙ্গারকে নিয়ে, যা নিভে যেতে রাজি ছিল না। এটা এমন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের গল্প যারা সংখ্যায় অনেক কমে গেলেও শত শত বছর ধরে একের পর এক বিদেশি শাসনের অধীনে সেই ভূমিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এই টেবিলটা দেখলেই বোঝা যায় টিকে থাকা ইহুদিদের জীবনটা একটা রোলার কোস্টারের মতো ছিল। যেমন বাইজান্টাইনদের সময় তাদের ওপর নিপীড়ন চলেছে, আবার প্রাথমিক ইসলামিক শাসনামলে তারা সুরক্ষিত ছিল বটে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। এরপর তো এলো ক্রুসেডের বিভীষিকা, ক্ষমতার প্রত্যেকটা পরিবর্তনেই তাদের টিকে থাকার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। শত শত বছর ধরে ইতিহাস বেশ ধীরগতিতে এগিয়েছে, কিন্তু এখন আমরা আধুনিক যুগে চলে এসেছি, যেখানে ইতিহাসের চাকাটা হঠাৎ করেই খুব দ্রুত ঘুরতে শুরু করে, আর এমন সব জনসংখ্যাতাত্ত্বিক আর রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসে যা এই অঞ্চলটাকে চিরদিনের জন্য বদলে দেয়। কিন্তু কেন এই গণপ্রত্যাবর্তন ঘটছিল? এই যে সংগঠিত অভিবাসনের ঢেউ, যেগুলোকে আলিয়াহ
বা ঊর্ধ্বগমন বলা হয়, এর পেছনে মূল কারণ ছিল দুটো: ইউরোপে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ আর জাতীয়তাবাদী চেতনার জাগরণ। প্রত্যেকটা ঢেউয়ের সাথে হাজার হাজার মানুষ আসতে থাকে, যা একটু একটু করে এই অঞ্চলের জনসংখ্যার চিত্রটাকেই আমূল বদলে দেয়। ব্যাপারটা শুধু কিছু মানুষের ফিরে আসা ছিল না, এটা ছিল একটা সাংস্কৃতিক পুনর্জন্ম। এই যে নতুন করে গড়ে ওঠা ইহুদি সম্প্রদায়, যাদের বলা হতো ইস্যুব, তারা কিন্তু একটা অসাধারণ কাজ করে দেখিয়েছিল। একবার ভাবুন তো, একটা প্রাচীন ভাষা যা কিনা শুধু ধর্মগ্রন্থেই টিকেছিল, সেই হিব্রু ভাষাকে এলিয়েজের বেন ইহুদার মতো কিছু মানুষের চেষ্টায় আবার একটা জীবন্ত কথ্য ভাষায় ফিরিয়ে আনা হলো। এটা তো রীতিমতো একটা ভাষাগত বিপ্লব ছিল, তাই না? তো প্রাচীন ইতিহাস, আধুনিক অভিবাসন আর সাংস্কৃতিক পুনরুজ্জীবন, এই সবগুলো স্রোত এসে মিলে গেল কয়েকটা খুব দ্রুত ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাপ্রবাহে। অটোমান সাম্রাজ্যের পতন, ব্রিটিশ ম্যান্ডেট আর সবশেষে জাতিসংঘের সেই বিতর্কিত বিভাজন পরিকল্পনা, সবকিছু এসে একটা নাটকীয় পরিণতি পেল ১৯৪৮ সালের ১৪ই মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হলো, যা হাজার হাজার বছরের ইতিহাসের একটা সন্ধিক্ষণ। তাহলে চলুন আমরা আমাদের একদম প্রথম প্রশ্নটায় ফিরে যাই। এই পুরোটা দেখার পর উত্তরটা কিন্তু বেশ স্পষ্ট হয়ে ওঠে। ৩০০০ বছরের ইতিহাস শুধু মাটির ওপরে লেখা থাকে না, এটা লেখা থাকে ধ্বংসস্তূপের পড়তে পড়তে, নতুন করে জীবন ফিরে পাওয়া একটা ভাষায়, চলমান সংঘাতে, আর একটা জাতি ও একটা জায়গার মধ্যেকার সেই অবিচ্ছেদ্য কিন্তু জটিল সম্পর্কে, যে সম্পর্ক আজও আমাদের বিশ্বকে প্রভাবিত করে চলেছে।